নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, দুর্গাঙ্গন নির্মাণে আনুমানিক খরচ ধরা হচ্ছে প্রায় 262 কোটি টাকা। বিধানসভা ভোটের প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় এসআইআর এর কাজ। সেই আবহে সোমবার 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর শুনানিতে থাকতেই হবে দলের বিএলএদের, অনুমতি না দিলে আইনি লড়াই। কমিশনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত অভিষেকের। পুলিশ কোয়ার্টারের ঘর থেকে উদ্ধার হোমগার্ড রেশমির ঝুলন্ত দেহ। কাঠগড়ায় থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের নাম। নিখোঁজ এসআইয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে বারুইপুর জেলা পুলিশ। বছর শেষে বাড়তি উপহার রেলে যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে 16টি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ পূর্ব রেল। বছর শেষে হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু পশ্চিমবঙ্গ। কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে, সঙ্গে রয়েছে উত্তরে হাওয়ার দাপট। বিধানসভা ভোটের প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। সেই আবহে সোমবার 3 দিনের সফরে রাজ্যে অমিত শাহ। বিধানসভা ভোটের প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। সেই আবহে সোমবার 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার পর্যন্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং কলকাতা মহানগরীর দলীয় নেতৃত্বের সঙ্গে একের পর এক সাংগঠনিক বৈঠক করার সূচি রয়েছে তার। দলীয় বৈঠক ছাড়াও বুধবার বিকেলে আরএসএস এর উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের শীর্ষ প্রচারক ও কার্যকর্তাদের সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। তবে এবারের সফরে কোনো জনসভা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বর্ষ শেষের মুখে ভোটমুখী বাংলায় অমিত শাহর এই সফরসূচিতে নানাবিধ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতির উঠোনে। চর্চার মূল অভিমুখ বিধানসভা ভোট রঙ্গাঙ্গনে প্রচারে নামার আগে বঙ্গ বিজেপিকে কি বার্তা দেবেন অমিত শাহ। সূত্রে খবর, নির্বাচনী কৌশল সংক্রান্ত পরামর্শ ছাড়াও প্রচারের অভিমুখ কি হবে তার প্রাথমিক দিক নির্দেশ দিয়ে যাবেন অমিত শাহ। তবে এবারে সফরের শেষ লগ্নে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন ও জেলার কার্যকর্তা এবং রাজ্য নেতাদের উপস্থিতিতে সার সভা করার সূচি নজর কেড়েছে রাজনৈতিক মহলের। দলীয় সূত্রে দাবি, গত লোকসভা ভোটে কলকাতার 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি আরজিকর আন্দোলন সহ বিভিন্ন ভোট আন্দোলন শাসক দলের ভোট ব্যাংকে প্রভাব ফেলেছে বলে বিজেপির নেতৃত্বের ধারণা। তাই বিধানসভা ভোটে কলকাতা মহানগরীর 14টি বিধানসভা কেন্দ্রের উপর বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তার জন্যই অমিত শাহর এই সফর। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁকুড়া জেলায় সোমবার অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে এই শুনানির কাজ শুরু হয়েছে, আর মঙ্গলেই সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12টা নাগাদ বড়জোড়ার বীরসিংহ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা আছে বলেই খবর। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বয়স্ক, অসুস্থ অন্তঃসত্ত্বাদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। তাতে নির্বাচন কমিশনের বিশেষ অভিসন্ধি রয়েছে বলে বারবার অভিযোগ করছে তৃণমূল সরকার। বাঁকুড়া জেলায় সোমবার অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে এই শুনানির কাজ শুরু হয়েছে, আর মঙ্গলবারই সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12টা নাগাদ বড়জোড়ার বীরসিংহ ময়দানে তার জনসভা রয়েছে। এই সভা থেকে এসআইআর পদ্ধতির বিরোধিতার পাশাপাশি 26 নির্বাচনে বাঁকুড়া জিততে কি সুর বেঁধে দেবেন তিনি, সেদিকে নজর সকলের। বড়জোড়া শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরেই রাজনীতির দোলা চলে। একদিকে দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলের প্রভাব, অন্যদিকে বাঁকুড়ার গ্রাম বাংলার ভোট ব্যাংক। এই দুয়ের মাঝখানে বড়জোড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কারখানা নির্ভর শ্রমিক,
ভোট যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রান্তিক কৃষক ও পরিযায়ী শ্রমিকদের পরিবার। 2011 সালের পর থেকে ওই এলাকায় তৃণমূল সংগঠন শক্ত হলেও লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির প্রভাব যে পড়েছে তা অস্বীকার করছে না তৃণমূলের নেতারা। সেই ফাঁক পূরণ করতেই মঙ্গলে মুখ্যমন্ত্রী সভাকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে শাসক দল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। বড়জোড়ার বীরসিংহ ময়দানে তৈরি হয়েছে সভা মঞ্চ। তার দৈর্ঘ্য প্রায় 120 ফুট, প্রস্থ 60 ফুট। সামনে আলাদা ভিআইপি করিডোর ও মিডিয়া গ্যালারি রাখা হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা এলাকা, খনি সংলগ্ন বসতি এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান সীমান্তবর্তী অঞ্চল থেকে মানুষ আনতে একাধিক রুটে পরিবহন ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বড়জোড়ার সভার মাধ্যমে তৃণমূল মূলত 3 থেকে 4টি বার্তা দিতে চাইছে। এসআইআর আবহে হয়রান জনতার পাশে থাকা, শিল্প ও কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের অবস্থান তুলে ধরা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক এবং শ্রমিক মধ্যবিত্ত ভোট ব্যাংকে আবার সংগঠনের ছাতার তলায় আনা। আবার পশ্চিম ও পূর্ব বর্ধমান সংলগ্ন ওই এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায় মুখ্যমন্ত্রী সরাসরি সভা তৃণমূলের কাছে পাল্টা রাজনৈতিক অস্ত্র। বড়জোড়ার মাঠে সেই লড়াইয়ের প্রস্তুতি এখন চোখে পড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর শুনানিতে থাকতেই হবে দলের বিএলএদের, অনুমতি না দিলে আইনি লড়াই। কমিশনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত অভিষেকের। এসআইআরের শুনানি পর্বে নিবিড় সাংগঠনিক নজরদারি নির্দেশ অভিষেকের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় শুনানি পর্ব শুরু হয়েছে শনিবার থেকে। রবিবার দলের 1 লক্ষ নেতাকর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এসআইআরের দ্বিতীয় পর্বে করণীয় কি সেই বিষয়ে জোড়া নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1. শুনানি পর্বে দলের বিএলএদের উপস্থিত থাকতে হবে এবং 2. শুনানি কেন্দ্রের বাইরে তৃণমূলের তরফে সহায়তা শিবির খুলে মানুষকে সাহায্য করতে হবে। তবে প্রথম নির্দেশের মধ্যেই অভিষেক কমিশনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়ে রেখেছেন বলে অভিমত তৃণমূলের অনেকেরই। কারণ শুনানি পর্বে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে প্রবেশাধিকার দিচ্ছে না নির্বাচন কমিশন। সূত্রের খবর, রবিবারের বৈঠকে অভিষেক বলেছেন কমিশন অনুমতি দিচ্ছে না, কিন্তু বিএলএদের শুনানি পর্বে থাকতেই হবে। প্রয়োজনে আইনি লড়াই হবে বলেও বৈঠকে উল্লেখ করেছেন অভিষেক। বৈঠকে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অভিষেক বলেন, বিএলএরা যাতে শুনানি কেন্দ্রে হাজির থাকেন এটা দিদির নির্দেশ। সূত্রের খবর, অভিষেক নির্বাচন কমিশনের কৌশল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ইসি চাইছে মানুষ যাতে অধৈর্য হয়ে শুনানি কেন্দ্র থেকে বাড়ি চলে যান, তাহলে নাম বাদ দিতে সুবিধে হবে। এই প্রসঙ্গে তিনি দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন, বুথ স্তরে কাদের শুনানিতে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে তা নিয়ে দলীয় স্তরে পদক্ষেপ করতে। কেন বিএলএদের থাকার কথা তৃণমূল বলছে তারও ব্যাখ্যা দিয়েছেন অভিষেক। সূত্রের খবর, তিনি বলেছেন, এসআইআরের প্রথম পর্বে রাজনৈতিক দলগুলির বিএলএরা যুক্ত ছিলেন। ভোটের সময় প্রতি বুথে রাজনৈতিক দলের এজেন্ট থাকে, গণনা কেন্দ্রেও এজেন্ট রাখা হয়। তাহলে শুনানিতে কেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে না? সার্বিকভাবে অভিষেকের এই তত্ত্ব সব রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য। তবে অনেকেরই বক্তব্য, অভিষেক বুঝেই একথা বলেছেন, কারণ প্রতি বুথ ভিত্তিক শুনানিতে লোক দেওয়ার মতো সাংগঠনিক শক্তি তৃণমূল ছাড়া অন্য কোনো দলের নেই। এসআইআরের শুনানি পর্বে নিবিড় সাংগঠনিক নজরদারির নির্দেশ দিয়েছেন অভিষেক। রবিবারের বৈঠকেও আবারও একবার আসন্ন বিধানসভা ভোট এবং তার প্রাক্কালে এই এসআইআর প্রক্রিয়াকে যুদ্ধ বলে অভিহিত করেছেন তিনি। সূত্রের খবর, অভিষেক বৈঠকে বলেছেন, বিজেপির লোকজন বলেছিল রাজ্যে 1 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু মৃত ও স্থানান্তরিত মিলিয়ে নাম বাদ পড়েছে 58 লক্ষের। শুনানি পর্বে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র আরও প্রকট হতে পারে বলেও দলকে সতর্ক করে দিয়েছেন অভিষেক। রবিবারের বৈঠকে অভিষেক প্রশ্ন তুলেছেন, কেন পরিযায়ী শ্রমিকদের জন্য ভার্চুয়াল শুনানি হবে না? সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে ভার্চুয়াল বক্তৃতা দেন,
তাহলে নির্বাচন কমিশন কেন সেই পরিকাঠামো তৈরি করতে পারবে না? আগামী 31শে ডিসেম্বর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই প্রশ্নও তোলা হবে বলে বৈঠকে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। নন্দীগ্রামে গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন। নন্দীগ্রামের 2টি ব্লক থেকেই গেরুয়া শিবির ছেড়ে প্রায় 80 জন আদি বিজেপি নেতৃত্ব কর্মীদের ঘাসফুল শিবিরে যোগদান। নন্দীগ্রামে ঘাঁটি শক্ত হচ্ছে তৃণমূলের, দাবি রাজনৈতিক মহলের। বিধানসভা নির্বাচন 2026 যত এগিয়ে আসছে, নন্দীগ্রামে ততই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের হিড়িক উঠছে। রবিবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী সভাতে খোদামবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমরাতলা, খোদামবাড়ি ও অন্যান্য গ্রাম থেকে প্রায় 40 জন আদি বিজেপির সক্রিয় কর্মীরা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যোগদানকারী মোহন তুঙ্গ বলেন, 2021 সালে শুভেন্দু অধিকারীকে বুক চিতিয়ে লড়াই করে জিতিয়েছিলাম। তারপরে যোগ্যতম সম্মান পাইনি, তাই দল ছাড়তে বাধ্য হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, যত দিন যাচ্ছে ততই তৃণমূলে যোগদানের সংখ্যাটা বাড়ছে। যোগদানকারী বিজেপি কর্মীদের স্বাগত জানান সুজিত রায়। পাশাপাশি বলেন, আদি বিজেপির কর্মীরাও স্বাগত। অন্যদিকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের নন্দীগ্রামের চারগলিয়া 85 নম্বর বুথের 10টি পরিবারের প্রায় 30 জন বিজেপি নেতৃত্ব বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব মণ্ডল সভাপতি সৌমিত্র দে। তিনি বলেন, মোহন তুঙ্গ ও অন্যান্যরা গত সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাই ওরা অনেক আগে থেকেই তৃণমূলের সঙ্গে বা তৃণমূলেতে যুক্ত ছিল। এতে কোনো বিজেপির ক্ষতি হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। পুলিশ কোয়ার্টারের ঘর থেকে উদ্ধার হোমগার্ড গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমির ঝুলন্ত দেহ। ঘটনায় কাঠগড়ায় উঠল থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের নাম। নিখোঁজ এসআই এর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। ক্যানিং পুলিশ কোয়ার্টারের ঘর থেকে উদ্ধার 22 বছরের গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি ঝুলন্ত দেহ। ওই থানায় হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। বছর 2 আগে ভাঙড়ে গিয়ে খুন হন রেশমির বাবা রশিদ মোল্লা। তারপর বাবার চাকরি দেওয়া হয় বড় মেয়েকে। এবার সেই মেয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ, যা ঘিরে রবিবার দিনভর চাঞ্চল্য বজায় থাকল এলাকায়। কাঠগড়ায় উঠল থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের নাম। পরিবারের অভিযোগ, তার সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রেশমির, যা জানাজানি হতেই খুন করা হয়েছে তাকে। এরপরই খুনের মামলা রুজু তদন্তে নামল বারুইপুর জেলা পুলিশ। ইতিমধ্যেই বারুইপুর পুলিশের জেলা অধিকর্তার নির্দেশে সাসপেন্ড করা হয়েছে ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্যকে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। হন্যি হয়ে খুঁজছে তাকে, কিন্তু তার কোনো হদিশ নেই। পুলিশের অনুমান, রেশমির রহস্য মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পলাতক হয়েছেন সায়ন। এই পরিস্থিতিতে তদন্তে গতি আনতে 6 সদস্যের একটি সিট গঠন করল পুলিশ। এই বিশেষ তদন্তকারী দলের প্রধান করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডিউটির পর ক্যানিং থানার পিছনের দিকে থাকা একটি কোয়ার্টারে গিয়েছিলেন রেশমি। তারপর থেকেই তার পাত্তা নেই আর। বাড়ির লোক বারংবার ফোন করলেও কোনো উত্তর মেলে না। রেশমি ফোন তোলে না। শনিবার গোটা দিন একইভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় পরিবারের তরফে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ফলত একটা উৎকণ্ঠা তৈরি হয়। এরই মধ্যে রবিবার তারা চলে আসে ক্যানিং থানায়। বোন রুকসানা খাতুন সোজা চলে যান কোয়ার্টারের দিকে। তারপর দরজা খুলতেই হতবাক। সিলিং থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে রেশমির দেহ, যা দেখে চিৎকার শুরু করেন রুকসানা। ছুটে আসেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। হাই নিউজ নেটওয়ার্ক। শীতের ছুটিতে রাজ্যের বাইরে অনেকেই বেড়াতে যান। আবার যারা বাইরে থাকেন তারাই বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে বাড়ি ফেরেন। সেই কারণেই এই সময় ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে যায়। যাত্রীদের এই ভিড়ের কথা মাথায় রেখে 16টি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ পূর্ব রেল।
শীতের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় ক্রমশ বাড়ছে। অনেকে এই ছুটিতে রাজ্যের বাইরে বেড়াতে যান। আবার যারা বাইরে থাকেন তারা এই বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে বাড়ি ফেরেন। সেই কারণে এই সময়ে ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে যায়। যাত্রীদের এই ভিড়ের কথা মাথায় রেখে 16টি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ালো দক্ষিণ পূর্ব রেল। খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারি তো বটেই, ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, শালিমার ভঞ্জপুর স্পেশাল ট্রেনের মেয়াদ 1 জানুয়ারি থেকে বাড়িয়ে 28 ফেব্রুয়ারি করা হয়েছে। আর ভঞ্জপুর শালিমার স্পেশাল ট্রেনের মেয়াদ 3রা জানুয়ারি থেকে বাড়িয়ে 2রা মার্চ পর্যন্ত করা হয়েছে। ভঞ্জপুর পুরী স্পেশাল ট্রেনের মেয়াদ 1 জানুয়ারি থেকে বেড়ে 28 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। পুরী ভঞ্জপুর স্পেশাল ট্রেনটি 1 মার্চ পর্যন্ত চলবে। শালিমার পুরী স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ছে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। পুরী শালিমার স্পেশাল ট্রেনটি চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ছে 28 ফেব্রুয়ারি। একইভাবে দীঘা সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদও বাড়ছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সাঁতরাগাছি দীঘা, দীঘা সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ছে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। সাঁতরাগাছি ইহালাঙ্কা ট্রেনটি চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ইহালাঙ্কা সাঁতরাগাছি বিশেষ ট্রেনটি চলবে 17 জানুয়ারি পর্যন্ত। শালিমার এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনের মেয়াদ 26 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এমজিআর চেন্নাই সেন্ট্রাল শালিমার স্পেশাল ট্রেনটি 28 জানুয়ারি পর্যন্ত চলবে। সাঁতরাগাছি অজমের বিশেষ ট্রেনটি 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর অজমের সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদ 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর। যাত্রীরা এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সিগারেটের দাম যে হঠাৎ এমন লাফিয়ে বাড়বে তা বোধহয় অনেকেই ভাবেননি। কেন্দ্রীয় সরকারের নতুন বিল পাশ হলে একটি মাত্র সিগারেটের দাম 18 টাকা থেকে বেড়ে সরাসরি 72 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। সঙ্গে 2025-এ দেশে তামাকজাত পণ্যের উপর করের চাপ নজিরবিহীনভাবে বাড়তে চলেছে বলে এই খবর। সিগারেটের দাম যে হঠাৎ এক লাফে বাড়বে তা বোধহয় অনেকেই ভাবেনি। কেন্দ্রীয় সরকারের নতুন বিল পাশ হলে একটিমাত্র সিগারেটের দাম 18 থেকে বেড়ে সরাসরি 72 টাকায় পৌঁছতে পারে। সংসদের পাশে হয়ে যাওয়া কেন্দ্রীয় আবগারি বিল 2025 কার্যকর হলে দেশে তামাকজাত পণ্যের ওপরে করের চাপ নজিরবিহীনভাবে বাড়তে চলেছে। একটাই লক্ষ্য, সিগারেটের ব্যবহার কমানো। শুক্রবার রাজ্যসভায় বিলটি অনুমোদন পেয়েছে। পরে তা লোকসভায় ফেরত পাঠানো হয়। অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে বিলটি পেশ করেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সংশোধনীর মাধ্যমে শুধু সিগারেট নয়, সিগারেট, হুক্কা, তামাক, চিবনো তামাক, জর্দা এবং সুগন্ধি তামাক সবকিছুর ওপরেই আবগারি শুল্ক ও সেস বাড়ানো হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় আবগারি আইন 1944 অনুযায়ী সিগারেটের ওপর প্রতি 1000 শলাকার জন্য 200 থেকে 735 টাকা পর্যন্ত শুল্ক ধার্য হয়। সিগারেটের দৈর্ঘ্য ও ধরন অনুযায়ী নতুন সংশোধনীতে সেই শুল্ক বাড়িয়ে করা হচ্ছে প্রতি 1000-এ 2700 থেকে 11000 টাকা। অর্থাৎ বাজারে একটি মাত্র সিগারেটের দাম প্রায় 4 গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তোলপাড় করছে। বিশেষ করে রেডিটে এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে শুরু হচ্ছে তর্কাতর্কি। একজন ধূমপানকারী লিখছেন, আমি নিজেই স্মোকার, তবু এই সিদ্ধান্তটা ভালো লাগছে। এতে ছাত্রছাত্রী আর তরুণদের মধ্যে ধূমপান কমতে পারে। হয়তো আমি ছাড়তে পারবো না, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যঙ্গের সুরেও দেখছেন। দিল্লির দূষিত বাতাসের প্রসঙ্গ টেনে একজন লেখেন, আমার কি, আমি তো দিল্লির হাওয়াতেই বেঁচে আছি, ফ্রি ফ্রি ফ্রি। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, দাম বাড়লে সিগারেটের বদলে মানুষ ঝুঁকবে বিকল্পের দিকে। এবার সবার হাতে ভ্যাপ দেখা যাবে, মন্তব্য একজনের। আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে চিন্তিত অবৈধ বাজার নিয়ে। তাদের বক্তব্য, এত দাম বাড়লে নকল বা বেআইনি সিগারেটের রমরমা বাড়বে, যার স্বাস্থ্য ঝুঁকি আরও ভয়াবহ। শুধু সিগারেট নয়, তামাকের ওপরেও শুল্ক বাড়ছে 25% থেকে সরাসরি 100%। হুক্কা তামাকে বাড়ছে 25 থেকে 40%।
পাইপ বা সিগারেট স্মোকিং মিশ্রণের ক্ষেত্রে করের হার 60% থেকে 1 লাফে বেড়ে 325% পৌঁছানোর প্রস্তাব রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাস্তবে এতে কতটা ধূমপান কমবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একদল মনে করছে দাম বাড়লে অনেকেই ছাড়তে বাধ্য হবেন, আবার একদল বলছেন শুধু কর বাড়িয়ে অভ্যাস বদলানো যায় না, তার জন্য দরকার সচেতনতা ও কড়া নজরদারি। সব মিলিয়ে সিগারেট প্রেমীদের জন্য দিন যে ভালো আসছে না তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। উন্নাওয়ে নাবালিকা ধর্ষণের মামলায় দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে দীর্ঘ সওয়াল জবাব চলে বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের সাজা স্থগিত ও জামিনে মুক্তির নির্দেশ নিয়ে। এখনই মুক্তি পাচ্ছে না কুলদীপ, তার জামিনের নির্দেশও আপাতত স্থগিত। উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সিং সেঙ্গারের জামিন পাওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আপাতত জেল মুক্তি হচ্ছে না বিজেপির বহিষ্কৃত ওই বিধায়কের। গত মঙ্গলবার বিজেপির বহিষ্কৃত নেতা কুলদীপের জামিন মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। তারপর জামিন মঞ্জুরের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার জামিন সংক্রান্ত মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি আর এক অপরাধে দোষী সাব্যস্ত। এই বিষয়টি মাথায় রেখে আমরা দিল্লি হাইকোর্টের গত 23শে ডিসেম্বরের নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছি। এই নির্দেশের ফলে কুলদীপ জেল থেকে ছাড়া পাবেন না বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। আগামী জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের রায়ের পরই নির্যাতিতার আইনজীবী বলেন, আদালত স্পষ্ট করে দিয়েছে যে কোনো অবস্থাতেই অভিযুক্ত ছাড়া পেতে পারেন না। 2017 সালে উন্নাওয়ে যখন ধর্ষণের অভিযোগ ওঠে সেই সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন। বাঙেরমৌ কেন্দ্রের 4 বারের বিজেপি বিধায়ক কুলদীপ এবং তার সঙ্গী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। সেই মামলায় 2018 সালে 13 এপ্রিল তাকে গ্রেফতার করে পুলিশ। তার কিছুদিনের মধ্যেই বিজেপি তাকে দল থেকে বহিষ্কার করে। পুলিশের চার্জশিটের ভিত্তিতে পক্সো আইনের 120B ষড়যন্ত্র, 363 অপহরণ, 366 অপহরণ ও বিবাহের জন্য বাধ্য করা, 376 ধর্ষণ সহ একাধিক ধারায় চার্জ গঠন করে আদালত। সেই মামলায় কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুলদীপ। সেই মামলায় গত মঙ্গলবার বিজেপির বহিষ্কৃত নেতা জামিন মঞ্জুর করেছিল আদালত। হাইকোর্ট 15 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে কুলদীপের সাজা মকুব করে। আদালত আরও জানায়, উন্নাওয়ের নির্যাতিতার বাড়ির 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না কুলদীপ। নির্যাতিতার পরিবারকে হুমকি না দেওয়ারও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তবে জামিনের ওই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় উন্নাও কাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআই। দিল্লি হাইকোর্টের নির্দেশের পরও জেল মুক্তি হয়নি কুলদীপের। ধর্ষণ কাণ্ডের সাজা থেকে মুক্তি পেলেও নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতে সাজা ভোগ করতে হচ্ছে তাকে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টেই আবেদন করেছেন কুলদীপ, যা এখনও বিচারাধীন। তবে শীর্ষ আদালতের নির্দেশের পর ধর্ষণের মামলা থেকেও রেহাই পেলেন না বিজেপির বহিষ্কৃত এই নেতা। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শেষে টলিউডে শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। শেষ রক্ষা হল না। সপ্তাহের প্রথম দিনই সকাল 9টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী। বছর শেষে টলিউডে শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক। ছোট পর্দা থেকে বড় পর্দা কিংবা নাটকের মঞ্চ, সর্বত্র অবাধ বিচরণ ছিল শ্রাবণীর। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী, তবে শেষ রক্ষা হল না। রাজারহাটের ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সপ্তাহের প্রথম দিনেই সকাল 9টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী বণিক। শ্রাবণীর ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসার জন্য সমাজ মাধ্যমে সাহায্য চান ছেলে অচ্যুত আদর্শ। মায়ের চিকিৎসার জন্য 12 লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন।
সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন শ্রাবণীর পুত্র অচ্যুত। তিনি নিজের পোস্টে বারবার মায়ের সাহসের কথা উল্লেখ করেছিলেন, যদিও এই রোগটা যেন ভিতর থেকে নাড়িয়ে দেয় গোটা পরিবারকে। লালকুঠি, রাঙাবৌ, গধূলি আলাপ, সোহাগ চাঁদ এর মতো অজস্র ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলেরই নজর কেড়েছিল। এছাড়াও তরুণ মজুমদারের পরিচালনায় আলো, চাঁদের বাড়ির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রী জানিয়েছিলেন এ বিষয়ে কথা হোক তিনি চান না, তবে তিনি আশাবাদী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শ্রাবণের মৃত্যুর খবর পেয়ে টলিপাড়ার অনেকেই ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।